টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে ভোক্তা উৎপাদকের আচরণের একটি বিষয় স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী আমরা ক্লাস শুরু করি। তাহলে আজকের বিষয় হলো অর্থনীতি প্রথম পত্র শ্রেণী একাদশ দ্বাদশ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওনাদের ইউনিট 8 তাহলে অধ্যায় 2। আজকে আলোচ্য বিষয় হলো স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা বিষয়টা কি, সংজ্ঞাটা আমরা জানি যে দামের শতকরা পরিবর্তনের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় একে বলা হয়, এই বিষয়টা পরিমাপ করা হয় তাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এর অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। শুধু স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কী বুঝি, এরপর আসো দামের শতকরা পরিবর্তনের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে আবার বলি, দামের শতকরা পরিবর্তনের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার একটা সূত্র আছে যে চাহিদা শতকরা পরিবর্তন বাই দামের শতকরা পরিবর্তন। এরপর আসো সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি ইডি, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এর সূত্র হলো ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তাহলে পি মানে প্রাথমিক দাম, কিউ মানে প্রাথমিক চাহিদা, আর ডেল কিউ মানে চাহিদার পরিবর্তন। এটা বের করার সূত্র হলো কিউ ওয়ান মাইনাস কিউ, ডেল পি মানে দামের পরিবর্তন, পি ওয়ান মাইনাস পি। তাহলে কিউ ওয়ান মানে পরিবর্তিত চাহিদা, কিউ মানে প্রাথমিক চাহিদা, পি ওয়ান মানে পরিবর্তিত দাম, পি মানে প্রাথমিক দাম। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসি চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ। দেখো, চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে প্রথমে আমরা দেখি চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে। তাহলে দামের শতকরা পরিবর্তনের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় দুইয়ের অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। সিম্বলিক শব্দ হলো ইপি, ইটা বড় করে দিবা আর পিটা একটু নিচে ছোট করে। তাহলে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। পরীক্ষায় সাধারণত দেখো আমাদের এরকম কোশ্চেন আসে, একটা সূচি দিয়ে দেয় যে দাম কমলে চাহিদা বাড়লো। তাহলে আমরা প্রথমটাকে পি দেবো, পরেরটাকে দেবো পি ওয়ান পরিবর্তন, প্রথমটাকে দেবা কিউ, পরের চাহিদাটাকে দেবা কিউ ওয়ান। এখন আমাদের প্রশ্ন বলবো দাম স্থিতিস্থাপকতা নির্ণয় কর। তাহলে দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটা আমরা জানি যে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। আর সূত্রের বেলাটা মাইনাস সাইন দিব, কারণ কি দাম কখনো ঋণাত্মক হয় না। তারপরে সাইডে আমরা এভাবে লিখে নেব পি মানে 10, কিউ মানে 20, পি ওয়ান 8, কিউ ওয়ান হলো 24। তাহলে ডেল কিউ সূত্র হলো কিউ ওয়ান মাইনাস কিউ, বিয়োগ করে রেজাল্ট বের করবা, ডেল পি পি ওয়ান মাইনাস পি বের করবা। বের করে এই মানগুলো এখানে বসানো, কাটাকাটি করলে রেজাল্ট আসলো 1। তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর সমান। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা দাম স্থিতিস্থাপকতা কীভাবে বের করতে হয় আমরা শিখলাম। এখন আসো আয় স্থিতিস্থাপকতা। তাহলে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় একে বলা হয় আয় স্থিতিস্থাপকতা। ইনকামের বেলা আয়ের পরিবর্তন ও চাহিদার পরিবর্তন বিষয়টা মনে রাখতে হবে এবং তার শতকরা পরিবর্তন। তাহলে সূত্র হলো ডেল কিউ বাই ডেল ওয়াই বাই কিউ। এখন একটা অঙ্ক দিয়ে দিল এরকম, আয় বাড়লে চাহিদাও বাড়ে, তাহলে আয়ের সাথে চাহিদা ধনাত্মক সম্পর্ক। তাহলে এখন সূত্রটা খেয়াল করো, ডেল কিউ বাই ডেল ওয়াই বাই কিউ। তারপরে আমরা এখানে মানগুলো, তাহলে প্রথমটা ওয়াই পরিবর্তিত, পরেরটা ওয়াইটাকে ওয়ান, প্রথমটা কিউ পরেরটা কিউ ওয়ান। তারপর ডেল কিউ সূত্র হলো কিউ ওয়ান মাইনাস কিউ, মান বসায় ডেল ওয়াই সূত্র হলো ওয়ান মাইনাস ওয়াই, এটা বের করবা। তারপরে সূত্রে বসায় কাটাকাটি করলে রেজাল্ট আসছে দেখো 0.5। তাহলে এটা হলো আয় স্থিতিস্থাপকতা আমরা বের করা শিখলাম। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা কীভাবে আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকে বলা হয় চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। একটা দ্রব্যের দামের পরিবর্তন অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন, যেমন পরিবর্তক দ্রব্য চা কফি, চায়ের দাম বাড়লে কফির চাহিদা বাড়ে, চায়ের দাম বাড়লে কফির চাহিদা বাড়ে। আবার চা চিনি এরকম বিষয়গুলো যদি আসে তাহলে একটা হলো পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য। তাহলে এক্ষেত্রে সূত্র হলো ডেল কিউ এক্স বাই ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র আমি সংজ্ঞাটা আবার বলি, একটি দ্রব্যের দামে শতকরা পরিবর্তন ফলে অপর দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এর অনুপাতকে বলা হয় চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন দেখো একটা টেবিলে এক্স দ্রব্য হলো কফি, ওয়াই দ্রব্য হলো চা।
তাহলে এক্স দ্রব্যের দাম দেখো 100 টাকা থেকে বেড়ে গেল, কফির চাহিদা 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলো। তাহলে এখন আমরা আলার স্থিতিস্থাপকতা নির্ণয় করব। তাহলে সূত্র হলো ডেল কিউ এক্স বাই ডেল পিওয়াই ইন্টু পিওয়াই বাই কিউ এক্স। তাহলে এখানে আমরা কিউ এক্স মানে চাহিদার পরিবর্তন, দেখো 15 টাকা 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলো, কত পরিবর্তন হলো, ওই দ্রব্যের দামের কত পরিবর্তন হলো, এটা বের করার পরে দেখো যদি এই আড়ার স্থিতিস্থাপকতা আমার ধনাত্মক আসে তাহলে পরিবর্তক দ্রব্য, আর ঋণাত্মক আসলে পরিপূরক দ্রব্য, এটা মাথায় রাখতে হবে। তাহলে ধনাত্মক আসলে পরিবর্তক আর ঋণাত্মক আসলে পরিপূরক দ্রব্য। এবার আসো আমাদের পরীক্ষার একটা বিষয় আসে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? দামের সামান্য পরিবর্তনে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ দামের অল্প পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন হলো, তাহলে সেটা হলো স্থিতিস্থাপক চাহিদা। যেমন বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে, যেমন গাড়ির দাম যদি কমে যায় তাহলে চাহিদা ব্যাপক বেড়ে যাবে, এলইডি টিভির দাম কমে গেলে এসির দাম কমলে ব্যাপক চাহিদা বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান ইপি বের করলে >1 1-এর বেশি হবে রেজাল্টটা। তাহলে যদি রেজাল্টটা 1-এর বেশি হয়, এটা মাথায় রাখবা, তাহলে সেটা স্থিতিস্থাপক চাহিদা এবং সেই দ্রব্যটা বিলাসজাত দ্রব্য। তাহলে আমরা দেখো চিত্রে বোঝাচ্ছি যে দাম 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, চাহিদা 100 থেকে বেড়ে হলো 200, এখানে পরিবর্তন 2 টাকা কিন্তু চাহিদার পরিবর্তন 100। তাহলে দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন। এরপরে অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? যে দামের সামান্য পরিবর্তনে দামের পরিবর্তনে চাহিদা তেমন কোনো পরিবর্তন হয় না, তাকে বলে অস্থিতিস্থাপক চাহিদা। এইসব দ্রব্যগুলো হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন চা, এই চিনি, লবণ, এইগুলো। যেমন এখানে এই স্থিতিস্থাপকতার মান 1-এর কম আসবে। তাহলে এর চিত্রের রূপ খেয়াল করো, দাম 20 টাকা থেকে কমে 5 টাকা, দামের ব্যাপক পরিবর্তন হলো, চাহিদা 100 থেকে বেড়ে 101। তাহলে এটা হলো কি? অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেন সলভ করলে দেখো কুমিল্লা বোর্ড 2016-তে দুইটা দ্রব্য দেওয়া আছে, এক্স দ্রব্যের দাম এবং চাহিদা দেওয়া আছে, ওয়াই দ্রব্যের দাম এবং চাহিদা দেওয়া আছে। তাহলে প্রথমে গ নাম্বার বলছে এক্স দ্রব্যের চাহিদার সমীকরণটি নির্ণয় করো, তারপরে বলছে স্থিতিস্থাপকতার ভিত্তিতে এক্স ও ওয়াই দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। প্রশ্নে কিন্তু ঘ নম্বরে এই দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করতে গেলে সেই দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করো, প্রথমে গ নাম্বার করব, পরে আমরা ঘ নাম্বার করব। তাহলে আমরা চাহিদার সমীকরণটা নির্ণয় করি প্রথমে। তাহলে প্রথমে আমাকে বলছে গ নম্বরে, খেয়াল করো যে এক্স দ্রব্যের চাহিদার সমীকরণ নির্ণয় করো। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করে গ নাম্বার কোশ্চেনটা আগে করি। কুমিল্লা বোর্ড 2019, এই কুমিল্লা বোর্ড 2016, আমি একটু লিখে রাখি 2016 গ নাম্বারটা। তাহলে এখানে বলছে কি চাহিদার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা জানি সূত্রটা কি? চাহিদার সমীকরণ নির্ণয়ের সূত্র অনুসারে চাহিদার সমীকরণ নির্ণয়ের সূত্র অনুসারে দেখো সূত্রটা, চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্রটা মাথায় রাখতে হবে আমাদের। দেখো কিউডি মাইনাস কিউ1, খেয়াল করো, আর কিউ1 মাইনাস কিউ2, এটা সমান সমান পি মাইনাস পি1, পি1 মাইনাস পি2। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের এই দুটো জিনিস থেকে যাবে, কিউডি এবং পি থেকে যাবে। তাহলে আমরা কোনটাকে কিউ1 বলবো, কোনটাকে কিউ2 বলবো, কোনটাকে পি1 বলবো, কোনটাকে পি2 বলবো। তাহলে এক্স দ্রব্যের চাহিদার সমীকরণ বের করতে বলছে। খেয়াল করো এক্স দ্রব্য হলো এটা। তাহলে যদি আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন পরীক্ষায় করব তখন আমাদের খেয়াল করবা এরম প্রশ্নে এটাকে লিখবা এটা হচ্ছে পি1, এটা হচ্ছে পি2, এটা লিখবা কিউ1, এটাকে লিখবা কিউ2। তাহলে আমাদের মানগুলো বসাইতে সুবিধা হবে। এখন আমরা এখান থেকে মানগুলো নিয়ে ওইখানে আমরা বসাবো। তাহলে খেয়াল করো, তাহলে আমরা বা চিহ্ন দেব, তাহলে কিউডি থেকে যাবে কিউডি। তাহলে কিউ1 কত? 6, তাহলে 6 মাইনাস 4, আর এখানে কত? পি থেকে যাবে, পি1 হলো 2, 2 মাইনাস 3। ঠিক আছে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা।
তাহলে এক্ষেত্রে এখন আমরা আসো, তাহলে কিউডি -6 আর এখানে থাকতেছে কি 2, আর এখানে পি1টা কত, পি1 হচ্ছে 2 মানে 3, তাহলে P-2 আর এখানে থাকতেছে কত এখানে থাকতেছে -1। তাহলে আমরা যদি এই আড়াআড়ি গুণ করি, -1 দিয়ে এটা গুণ করলে মাইনাস কিউডি, আচ্ছা একটা -QD -6 এটা রাখো, আর এই আড়াআড়ি গুণ করো 2 × P-2 এরকম করে নিই। তারপরে আমরা মাইনাস দিয়ে গুণ করলে -QD আর মাইনাসে মাইনাসে +6, আর এখানে 2P-4। তাহলে আমরা এখানে -QDটা রেখে দিলাম। তাহলে খেয়াল করো, তাহলে 2P-4 -6, তাহলে কিউডি সমান কত, তাহলে 2P-10। খেয়াল করো আমাদের এই মাইনাস চিহ্নটা বাদ দিতে হবে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা একটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি। তাহলে এখানেও একটা মাইনাস চিহ্ন গুণ করলাম, এখানেও একটা মাইনাস চিহ্ন গুণ করলাম। বীজগণিতের নিয়ম অনুসারে উভয় পক্ষে যে কোনো জিনিস করা যায়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কিউডি হয়ে গেল। তাহলে এখানে -2P + 10, তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে অতএব কিউডি সমান কত 10 - 2P। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখলাম কিভাবে একটি চাহিদা সমীকরণ থেকে, এই চাহিদা সূচি থেকে কিভাবে একটি চাহিদা সমীকরণ তৈরি করা যায়। তাহলে এক্স দ্রব্যের চাহিদা সূচি দেয়া আছে, খেয়াল করো এটা। এখান থেকে আমরা কি করলাম, একটা চাহিদা সমীকরণ নির্ণয় করলাম। তার জন্য আমার এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে কিউডি -Q1, Q1 - Q2, P = P - P1, P1 - P2। দেখো আমাদের চাহিদা সমীকরণ আমরা এভাবে এখান থেকে সূচি তৈরি করেছি, চাহিদা রেখা আঁকতে পারি, কিন্তু এভাবে আবার চাহিদা সমীকরণও প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের গ নম্বর। এইবার শিক্ষার্থী বন্ধুরা ঘ নম্বরে আসো। বলছে স্থিতিস্থাপকতার ভিত্তিতে এক্স ও ওয়াই দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। তাহলে এক্স দ্রব্যটা কোন ধরনের দ্রব্য, এটা কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য না বিলাসজাত দ্রব্য, কোনটা? তাহলে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের ক্ষেত্রে আমরা দ্রব্যের প্রকৃতি নিরূপণ করব। যখন তুমি দ্রব্যের প্রকৃতি নিরূপণ করবা, তখন কিন্তু আমরা আবার এটা পেন্সিল দিয়ে, এরকম আমরা পরীক্ষায় পেন্সিল দিয়ে মুছে এগুলো ঠিক করে ফেলবো। তাহলে এটাকে লিখবা পি, এটাকে লিখবা P1, এটাকে লিখবা কিউ, এটাকে লিখবা Q1, এটাকে লিখবা পি, এটাকে লিখবা P1, এটাকে লিখবা কিউ, এটাকে লিখবা Q1। লিখলে কি হবে, আমাদের মানগুলো বের করতে সুবিধা হবে। তাহলে চাহিদার সমীকরণের বেলা একরকম Q1, P1, P2 দিব, কিন্তু যখন আমরা দ্রব্যের প্রকৃতি নিরূপণ করব, তখন কিন্তু আমরা এরকম P-P1, Q-Q1 এইভাবে সিম্বলগুলো অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা ঘ নম্বরে যাই। তাহলে বলছে কি এক্স ও ওয়াই দ্রব্যের প্রকৃতি নিরূপণ করো। তাহলে আমাদের কি করতে হবে, খেয়াল করো। তাহলে আমরা ঘ নম্বরের উত্তরটা এখন খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা। ঘ নম্বরে আমরা তাহলে এক্স দ্রব্যের আমরা এভাবে লিখে নেব, এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয় করি। স্থিতিস্থাপকতা নির্ণয় করি। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র হলো কি, তোমার এর সূত্র হলো ইপি, এখানে এক্স দিয়ে দিলাম। তাহলে এর আমাদের সূত্রটা কি জানি, যে এর আগে লিখছিলাম, দেখো ∇Q / ∇P × P/Q। তাহলে এখানে নিচেই লিখে দাও তোমরা। তাহলে এখানে P কত, Q কত, আর ∇Q এর সূত্র হলো কি Q1 - Q, আর ∇P এর সূত্র হলো কি P1 - P। তাহলে এখন আমরা এক্স দ্রব্যের ওইখান থেকে আমরা, তাহলে এখানে ওর দাম ছিল 2 টাকা, তখন ওই দ্রব্যের চাহিদা ছিল 6। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, তাহলে আমরা এই সূচি অনুসারে মান বসাবো। Q1 4 - 6, তাহলে 4 - 6 = -2। তাহলে P1 হলো 3 - 2, তাহলে 3 - 2 = 1।
তাহলে আর আমাদের পি এর মান 2 আর কিউ এর মান 6। তাহলে এখন আমরা সূত্রে মান বসাবো। অতএব তাহলে ডেল কিউ এর মান হলো -2 আর ডেল পি এর 1 ইন্টু পি এর মান হলো 2 আর ওর মান হলো 6। তাহলে সূত্রের এখানে একটা আমরা সবসময় মাইনাস সাইন একটা দিয়ে নেব যখন অঙ্ক করব। তাহলে দেখো এই 3 দুগুণে 6, তাহলে মাইনাসে মাইনাসে +2/3 আসতেছে। তাহলে 2/3, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে খেয়াল করো 2/3, তাহলে আসতেছে কত? তাহলে 0.67, তাহলে <1। তাহলে 1-এর কম হলে কী হবে? এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে স্থিতিস্থাপকতা এটা হলো কি <1 আসে 2/3 হলো। তাহলে এখানে কি? তাহলে এক দ্রব্যটা কী দ্রব্য? নিত্য প্রয়োজনীয় দ্রব্য। অতএব লিখে দেব যে এক্স দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আমরা আগেই বলছিলাম যদি স্থিতিস্থাপকতার মান 1-এর কম আসে তাহলে সেই দ্রব্যটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে একটা বিষয় শেষ হলো। এইবার আসো ওয়াই দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয় করি। এবার ওয়াই দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয় করি। তাহলে সূত্রটা আমরা কি জানি? ইপিওয়াই। তাহলে একই সূত্র ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তাহলে এখানে আমরা মানগুলো আগে বসাই। পি কত, কিউ কত, তারপরে আমরা ডেল কিউ বের করব Q1 মাইনাস কিউ করে করে, ডেল পি বের করব P1 মাইনাস পি করে করে। তাহলে পি এবং কিউ কত? 2 আর 6, এটা এখানে লেখো 2 আর এটা হলো 6। আর Q1 মাইনাস কিউ, তাহলে 1 মাইনাস 6, তাহলে 1 মাইনাস 6 ইজিক্যাল টু -5। তাহলে P1 মাইনাস P3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 ইজিক্যাল টু 1। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা এই মানগুলো আমরা যদি এখন সূত্রে এখানে বসাই তাহলে আমাদের রেজাল্টটা কী আসছে খেয়াল করো। তাহলে অতএব ইপিওয়াই, তাহলে ডেল কিউ এর মান আসছে তোমার -5, আমরা সূত্রটা মাইনাস দিয়ে নেব বলছিলাম। আর এখানে আসে 1 ইন্টু এটা হচ্ছে 2/6, তাহলে 10 এটা গুণ করো, বা যদি এটা করো 3 দুগুণে 6, তাহলে আমরা কি করতে পারি 5/3। তাহলে 5/3 করলে কত হয় দেখো, 5/3 যদি করো তাহলে 1.66। তাহলে 1.6 মানে কি? গ্রেটার দ্যান 1। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার মান যদি 1-এর বেশি আসে তাহলে সেটা কি হবে? বিলাসজাত দ্রব্য। অর্থাৎ ওয়াই দ্রব্যটি বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম যে কিভাবে দুটি দ্রব্য দেওয়া থাকলে কোন দ্রব্যটা কি যেটা নিত্য প্রয়োজনীয় না বিলাসজাত দ্রব্য। তাহলে স্থিতিস্থাপকতার মান যদি 1-এর কম আসে তাহলে সেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আর যদি স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি আসে তাহলে সেটা হবে বিলাসজাত দ্রব্য। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা আলোচনা সম্পর্কিত আর বিষয়গুলো আমাদের তেমন নেই। এখন আমরা একটু আসি যে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু যোগানের স্থিতিস্থাপকতা নিয়ে একটু আলোচনা করে দিয়ে দিই। তাহলে যোগানের স্থিতিস্থাপকতার কথা একটু যাই। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করব। তাহলে এখন আসো যোগানের স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা যেমন শিখলাম, যোগানের স্থিতিস্থাপকতা। তাহলে এলাস্টিসিটি অফ সাপ্লাই কাকে বলে? যে দামের শতকরা পরিবর্তনের ফলে যোগানের যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় কি? যোগানের স্থিতিস্থাপকতা। তাহলে যোগানের স্থিতিস্থাপকতার সূত্র হলো এলাস্টিসিটি অফ সাপ্লাই। এর সূত্র কি জানো? ডেল কিউএস বাই ডেল পি ইন্টু পি বাই কিউএস। অর্থাৎ এটা হলো যোগানের পরিবর্তন, দামের পরিবর্তন, এটা হলো প্রাথমিক দাম, এটা হলো
প্রাথমিক যোগান। এখন যদি তোমার প্রশ্নে যে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বললো, তাহলে খেয়াল করো, তাহলে এরকম দাম আর যোগান দেয়া থাকবে। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দেখো 20 এখানে দাম দেয়া থাকলো, আর এ পাশে দেয়া থাকবে যোগান, এটা হচ্ছে দাম। তাহলে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করা, এটা দেখায় 20 টাকা থেকে বেড়ে 25 টাকা, তাহলে 20 বেড়ে 25, আর যোগান বেড়ে হয় 30 থেকে 40। তাহলে দেখো এটা হচ্ছে প্রাথমিক দাম, এটা হচ্ছে পরিবর্তিত দাম, এটা হচ্ছে প্রাথমিক যোগান, এটা হচ্ছে পরিবর্তিত যোগান। তাহলে এখন আমরা যদি সূত্রে আমরা বসাই ইএস সমান সমান, তাহলে এখন খেয়াল করো ডেল কিউ এক্স মানে কি। ডেল কিউ এক্সের সূত্র আমরা, আচ্ছা এখানে আমরা সূত্রটা লিখি, ডেল কিউ এস বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এস। তাহলে এখানে মান বের করে নাও, পি মানে 20, আর কিউ মানে 30, আর কিউ এস মানে হলো কি জানো, Q1 মাইনাস কিউ, অর্থাৎ 40 মাইনাস 30 ইজ ইকুয়াল টু কত, 10। আর পি সূত্র হলো P1 মাইনাস পি, তাহলে P1 হলো 25 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 5। তাহলে এই মানগুলো এই জায়গায় বসাও, তাহলে 10 ভাগ 5, আর এখানে থাকতেছে 20 ভাগ 30। তাহলে দেখো, তাহলে আমাদের কি, এই 3 10 30, আর 4 5 20, তাহলে 4/3 থাকতেছে। তাহলে এভাবে আমরা যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো যদি পরীক্ষায় আমাদের দিয়ে দেয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রটা মাথায় রাখবো, তাহলে যোগানের স্থিতিস্থাপকতার পরিমাপ করতে পারবো আশা করি। তাহলে এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতা কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো আমরা ভালোভাবে দেখলাম। তাহলে আবার আমি একটু রিভিউ যাই যে আজকের বিষয়গুলো আমরা কি আলোচনা করলাম। এখন খেয়াল করো, তাহলে আবার একটু রিভিউ ক্লাসটা, আজকের ক্লাসটা আবার প্রথম থেকে আমরা যাই, ঝটপট দেখি বলে দিই। দেখো স্থিতিস্থাপকতা কাকে বলে, যে দামের শতকরা পরিবর্তনে চাহিদা শতকরা পরিবর্তনকে বলা হয় স্থিতিস্থাপকতা, আর দামের শতকরা পরিবর্তনকে চাহিদা শতকরা পরিবর্তনকে এর অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। সূত্র হলো চাহিদার শতকরা পরিবর্তন বা দামের শতকরা পরিবর্তন। তাহলে এটার সূত্র হলো ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এই ডেল মানে হচ্ছে পরিবর্তন, এটা চাহিদার পরিবর্তন, দামের পরিবর্তন। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ডেল কিউ এর সূত্র হচ্ছে Q1 মাইনাস কি, P1 মাইনাস পি। তাহলে এখন এইগুলো তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে এই ভিডিওগুলো দেখে, যে কীভাবে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসো যে আয় স্থিতিস্থাপকতার সূত্রটা কি, আয় স্থিতিস্থাপকতা কীভাবে নির্ণয় করতে হয় এটা আমি দেখাইছি অলরেডি। তারপরে আমরা আলোচনা করছি আড়াআড়ি স্থিতিস্থাপকতা, একটি দামের পরিবর্তন, অপরটি চাহিদার কী পরিবর্তন হয়, যেটা হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতার বিষয়টা আলোচনা করছি আমরা। এরপরে আসলে চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে, বিলাসজাত দ্রব্য চাহিদার স্থিতিস্থাপক, দামের সামান্য পরিবর্তন চাহিদার ব্যাপক পরিবর্তন, অস্থিতিস্থাপক চাহিদা হলো নিত্য প্রয়োজনীয়, দামের ব্যাপক পরিবর্তন, চাহিদার তেমন কোনো পরিবর্তন নয়, নিত্য প্রয়োজনীয়। এখন আমরা একটা অঙ্ক দেখছি যেটা পরীক্ষায় আমাদের আসে এরকম, যে এক্স দ্রব্যর দাম চাহিদা দেওয়া আছে, ওয়াই দ্রব্যের দাম চাহিদা দেওয়া আছে। গ নম্বর বলবো এক্স দ্রব্যের চাহিদার সমীকরণ নির্ণয় করো, আর ঘ নম্বর বলবো স্থিতিস্থাপকতার ভিত্তিতে এক্স ও ওয়াই দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। তাহলে আমরা চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্রটা মুখস্থ রাখবো, কিউডি মাইনাস Q1, Q1 মাইনাস Q2 সমান পি মাইনাস P1, P1 মাইনাস P2। মান বসায় এইভাবে একটি চাহিদার সমীকরণ তৈরি হবে। এখন দ্রব্যের প্রকৃতি নিরূপণ করতে গেলে আমাদের কী করতে হবে খেয়াল করো, বলছে এক্স দ্রব্যটা কোন ধরনের, তাহলে তার চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করার পরে রেজাল্টটা যদি 1-এর কম আসে তাহলে সেটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আর ওয়াই দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা বের করব, বের করার পরে দেখো ওয়াই দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি আসছে, তাহলে এটা বিলাসজাত দ্রব্য। এরপর আসছে আমরা যোগানের স্থিতিস্থাপকতা, দামের শতকরা পরিবর্তন ও যোগানের যে শতকরা পরিবর্তন হয় তাকে বলে যোগানের স্থিতিস্থাপকতা। তাহলে এর সূত্র হলো ডেল কিউ এস বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এস। তাহলে এখন আমি এই জায়গায় একটা অঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে বলছে যে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো, তাহলে সূত্রে বসিয়ে আমরা যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের
উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের স্থিতিস্থাপকতার উপরে আলোচনা করলাম। আশা করি এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো ভয়ের কোনো কারণ নেই। তোমরা যখনই আটকা পড়বো ভিডিওটা দেখে নেবে। তাহলে আজকে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ থেকে আমি মামুন স্যার তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।